জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার রাত 11:30 কেন্দ্রীয় সংসদের 38 কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর কানিজ ফাতিমা কাকলি। শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম 5,564 ভোট পেয়ে জয়লাভ করেছেন। জিএস পদে শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5,470 ভোট। অপরদিকে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন 5,002 ভোট। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন মুসাব্বির। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রচারণা শুরুর স্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণা শুরু করতে পারেন 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। সিলেট রাজনীতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। 360 আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল থেকেই অতীতে শুরু হয়েছে বহু রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী যাত্রা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিলেটের রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির কারণে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি এই সিলেটে হওয়ায় পারিবারিক ও রাজনৈতিক দুই আবেগই যুক্ত হয়েছে এই অঞ্চলের সঙ্গে। নেতাকর্মীদের মতে এই সম্পর্ক সিলেটের বিএনপির জন্য আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই আমরা ওনাকে বরণ করার জন্য আমরা সিলেটবাসী আমরা অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন জনস্রোতের মাধ্যমে ওনাকে আমরা বরণ করব। এই বার্তাকে আরও জোরালো করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সিলেট সফর। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন তিনি। দলীয় সূত্র বলছে, সিলেটকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে গতি পেয়েছে। সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও তৃণমূলকে সক্রিয় করার কাজ চলছে জোরে সোরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেন সিলেট থেকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন সিলেটে এসেছেন। ঐতিহ্য বজায় রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাল্লাহ সিলেট থেকে। সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা দিনক্ষণ এখনো পাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ সেই দিনক্ষণ জানার সাথে সাথেই আমরা আপনাদেরকে সেই তারিখ জানিয়ে দেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিকতা আর রাজনীতির ঐতিহ্যবাহী এই সিলেট থেকেই নতুন করে আশার আলো দেখছে বিএনপি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন। তাপমাত্রা নেমেছে 9 থেকে 10 ডিগ্রিতে। এতে করে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে। শীত যত বাড়ছে ততই প্রয়োজন মানবিক সহায়তা। বিত্তবানদের উষ্ণ হাত শীতার্তদের জন্য এখন সবচেয়ে বড় ভরসা। উত্তরাঞ্চলের শীত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রংপুর থেকে মাহমুদুল হাসান। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রংপুর বিভাগ। সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের দেখা। শীতের সঙ্গে হিমেল বাতাস পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। আমাদের রংপুরে অনেক ঠান্ডা, শীত খুব, কুয়াশা খুব। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোগ ব্যাধিতে জর্জরিত হতেছি। উত্তরবঙ্গে শীতটা বেশি হচ্ছে। আমরা ঠান্ডাতে খুব ভুগতেছি, বেড়াইতে পারছি না। এখন যে কাজ করতেছি খুব কঠিন অবস্থায়।
এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আউটডোরে প্রতিদিনই ভিড় করছেন শত শত রোগী। বিশেষ করে শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে। নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা, যে বাচ্চার কাশি, পেটের বিষ, ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা মেডিকেলে আসছি। ঠান্ডা, সর্দি, কাশ এর তখন আমরা বাচ্চাকে এখানে নিয়ে আসছি। গতকালকে নীলফামারী থেকে আসছি, ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এই শীতে রোগীর বাড়তি চাপ রয়েছে। হাসপাতালে 3 গুণ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত 3 সপ্তাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অন্তত 16 জন রোগী মারা গেছেন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক সপ্তাহ যাবৎ রংপুর মেডিকেল হসপিটাল আউটডোরে এবং ইনডোরে ওই বিভাগে শিশু এবং বিশেষ করে বয়স্কদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 3 গুণ রোগী এখন ভর্তি হয়েছে। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের একটি উষ্ণ উদ্যোগই বদলে দিতে পারে শীতার্ত মানুষের জীবন। এখনই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে, তো সাধারণ মানুষের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, শুভ সকাল, শীতের শুভেচ্ছা রইল। আসলেই আপনি যেটি জানতে চেয়েছেন যে উত্তরাঞ্চলে এই মুহূর্তে যে শীত সেটি জেঁকে বসেছে এবং সাধারণ মানুষের যে আসলেই যে জনদুর্ভোগ সেটি কিন্তু বেড়ে চলছে। কারণ যে উত্তরাঞ্চলে যতই শীতের তীব্রতা বাড়তে থাকে ততই কিন্তু এই অঞ্চলের মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত অবস্থায় পড়ে। বিশেষ করে শ্রমজীবী মানুষরা যারা রয়েছে তারা কিন্তু একেবারেই তাদের যে কর্মহীন এক ধরনের কিন্তু তাদের যে দিনযাপন সেটি কিন্তু করতে হয়। এবং বিশেষ করে এই অঞ্চলে এই মুহূর্তে তীব্র যে শীতের কারণে যে গরম কাপড়ের অভাব সেটি কিন্তু অনুভব করছে। এবং সব মিলে যদি বলি যে আজকে রংপুরের যদি আবহাওয়ার চিত্র বলি, যে রংপুর আবহাওয়া অফিস যেটি আজকে তাপমাত্রা নির্ধারণ করেছে 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 9.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই মুহূর্তে রংপুরের তাপমাত্রা। এটি রংপুর আবহাওয়া অফিস সকাল 10টার যে আবহাওয়ার তথ্য মতে সেটি কিন্তু তারা নির্ধারণ করেছেন। এবং এই তাপমাত্রা যে কটা দিন চলমান থাকে, অর্থাৎ গতকালকে আমরা কিন্তু সূর্যের যে কাঙ্ক্ষিত দেখা সেটি কিন্তু আমরা পেয়েছিলাম এবং সাধারণ মানুষের মাঝে যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু ফিরে আসে। এবং যখনই ঘন কুয়াশা এবং শীতের সাথে সাথে যে শিরশির বাতাস সেটি কিন্তু জনজীবনে একেবারেই চরম একটা প্রভাব ফেলে। এ কারণে কিন্তু আসলে কর্মজীবী যারা মানুষ রয়েছে, শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই তারা কর্মহীন হয়ে পড়ে। বিশেষ করে আমরা দেখেছি অটো ভ্যান চালক থেকে শুরু করে অটো রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে যাত্রী সেটি কিন্তু রাস্তায় বা শহরগুলোতে তেমন কিন্তু মিলছে না। এই কারণে কিন্তু তাদের যে এই শীতের প্রকোপের সাথে সাথে তাদের জনজীবনে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু শুরু হয়েছে। এবং বিশেষ করে যদি বলে রাখি যে কৃষি ক্ষেত্রেও কিন্তু সেখানে ব্যাপক একটা প্রভাব পড়েছে। এবং এই মুহূর্তে আপনি জানেন যে আর হয়তোবা মাসখানেক পরে যে কৃষকরা তাদের যে বোরো ধান রোপণ করবেন সেখানে তাদের যে বীজতলা সেটি কিন্তু একেবারে হলুদ বর্ণের হয়ে গেছে। কারণ এই বীজতলা যদি নষ্ট হয়ে যায় আগামীতে আসলে তারা যে তাদের এই যে বোরো ধান রোপণ করবেন সেটি কিন্তু অনেকটাই শঙ্কা করছেন কৃষকরা। এবং সব মিলে যদি বলি যে উত্তরাঞ্চলে শীত বাড়ার সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু শীতের সাথে সাথে যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুরা শীতজনিত নিউমোনিয়া, ডায়রিয়া সহ যে শীতজনিত রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলেই নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা এবং বয়োজ্যেষ্ঠরা ভর্তি হচ্ছেন। এবং রোগীদের একটি বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসকদের, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি যেটি বলছেন যে গত 3 সপ্তাহ আর যে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু প্রায় 20 জনের মতো মারা গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে। এবং সব মিলে যদি বলি তাবাসসুম, যে উত্তরাঞ্চলে যখনই এই শীত জেঁকে বসে তখনই কিন্তু আসলে উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে ছিন্নমূল মানুষরা কিন্তু অনেকটাই অসহায় এবং তাদের যে শীত নিবারণের জন্য যে পর্যাপ্ত গরম কাপড় সেটি কিন্তু তারা আসলে পাচ্ছে না। এবং প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেটিও বিতরণ চলছে সেটিও কিন্তু খুবই সামান্য। এই কারণে কিন্তু ছিন্নমূল মানুষরা খুব কষ্টে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে সরকারের দায়িত্বশীল এবং যারা রয়েছেন এবং বিশেষ করে সমাজের বিত্তবান যারা রয়েছেন এই মুহূর্তে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আসলেই খুবই প্রয়োজন। এই কারণে কিন্তু তারা যেটি বলছেন যে আসলে গরম কাপড় এই মুহূর্তে বিশেষ করে শীতবস্ত্র কম্বল যেটি
রেডিও বিতরণ চলছে সারা দেশের সাথে। রংপুরেও আমরা দেখেছি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও বিতরণ চলছে, পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও কিন্তু আমরা এগিয়ে আসতে দেখেছি এবং তারা যেটি বলছেন যে আসলে আরও সামর্থ্যবান যারা মানুষ রয়েছেন তারা যেন এই শীতার্তদের পাশে খুব দ্রুত দাঁড়ায়, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে। সব মিলে বলি তাবাচ্চুম যে আজকে আসলেই এই শীতের যদি কথা বলি যে ঘন কুয়াশার সাথে সাথে যে শিরশির বাতাস, এই হিমেল বাতাসের সাথে কিন্তু জনজীবনে একটা এমন মানে জনদুর্ভোগে পরিণত হয়েছে এবং এই অবস্থায় থাকলে হয়তোবা যে এই উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আসলে অনেকটাই কষ্টহীন হয়ে পড়বে। এবং এই ছিল এখনকার মতো যে শীত নিয়ে রংপুর থেকে সর্বশেষ। তাবাচ্চুম। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের তীব্রতা ও সাধারণ মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। কুড়িগ্রামে ঘন কুয়াশায় চারদিকের পরিবেশ ঢেকে থাকছে, এর সাথে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে, ফলে দিনের বেলায়ও তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল 6টার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই শীতে শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। শীত নিবারণে অসহায় দুস্থ মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্যদিকে মানুষের গৃহপালিত পশুদের শীত নিবারণে চটের বস্তা ব্যবহার করছেন। শীতের প্রভাবে চলতি মৌসুমে বোরো ধান রোপণ বিলম্ব হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুরে। আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুর জেলায় কিন্তু প্রতি বছরই শীতের তীব্রতা বেশ প্রকোপ আকার ধারণ করে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে সকাল 6টায় কিন্তু দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা যেমনটি ছিল যে 95% বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো আপনাকে যদি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু এই অঞ্চলে অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন যেমনটি জানিয়েছেন যে শীতের তীব্রতা লাঘবে কিন্তু অসহায় ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তাদের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 2500-এর বেশি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে এবং এই বিতরণ কার্যক্রম কিন্তু অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে আমরা কথা বলেছি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুল রিজওয়ানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই শীতের তীব্রতার কারণে কিন্তু ঠান্ডাজনিত বিভিন্ন রোগাক্রান্তের সংখ্যায় উপজেলায় বাড়ছে এবং প্রতিনিয়তই ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে কিন্তু পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে বয়স্ক এবং শিশু যে সকল রোগী রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে আমরা দেখেছি যে পার্বতীপুর উপজেলার উপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে, অর্থাৎ দুর্ঘটনা রোধে এবং আপনার কুয়াশা থাকার কারণে দুর্ঘটনা রোধে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলে শীতের তীব্রতা বেশি হওয়ার কারণে মূলত আমরা দেখেছি যে অসহায় ছিন্নমূল যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই অঞ্চলে যে কুয়াশা যেটা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং পার্বতীপুর উপজেলায় বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল পার্বতীপুর থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাব চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শৈত্যপ্রবাহের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। টানা 3 দিন যাবৎ চুয়াডাঙ্গা জেলাতে মাঝারি শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। এ জেলার মানুষ অনেকটাই মানবতা জীবনযাপন করছেন। বিশেষ করে যে সমস্ত ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। যে পরিমাণে সকালের দিকে শীত অনুভূত হচ্ছে, শীত এবং কুয়াশার কারণে যে সমস্ত যানবাহন আছে সেগুলো কিন্তু এই জেলাতে সড়কগুলোই তারা কিন্তু সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাস টার্মিনাল। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যে পরিমাণের গাড়ি থাকার কথা সে তুলনায় কিন্তু গাড়ি নাই এবং গাড়ি যে সমস্ত গাড়ি আসছে সেই হিসাবে কিন্তু যাত্রী একেবারে কম। আমি চালকদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে শীতের কারণে মানুষ কিন্তু অনেকটাই প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না, যার ফলে যে সমস্ত গাড়িগুলো আছে তারা শুধুমাত্র অল্প সংখ্যক যাত্রী নিয়ে যাতায়াত করছে
এবং আমরা এই শীতের কারণে যে পরিমাণে শীত অনুভূত হচ্ছে এই জেলাতে গত কয়েকদিন আমরা ইতিমধ্যে দেখেছি শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোতে প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, আজকে সকাল 9টায় চুয়াডাঙ্গা জেলা তাপমাত্রা 8.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। গতকালকেও এই জেলার এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আবহাওয়া অফিসে জানিয়েছেন যে আরও কয়েকদিন শীত এভাবে জেলাতে অনুভূত হতে পারে, সে কারণে আসলে সকলকে সতর্ক হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার শীতের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যশোর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। সারা দেশের সাথে একযোগে তাল মিলিয়ে যশোরেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এখন যশোরের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ এবং বৃদ্ধা এবং শিশুরা এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালগুলোতে ভর্তি হতে দেখা গেছে। আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যশোরের প্রত্যন্ত অঞ্চলের গরম কাপড় কেনার জন্য ছুটছেন নতুন এবং পুরাতন দোকানে, যেখানে মানুষ খেটে খাওয়া মানুষ এবং অসহায় মানুষগুলো কাপড় কেনার জন্য সাধারণত বেশি যাচ্ছেন পুরনো কাপড় কিনতে, যেখানে পুরনো কাপড় কিনে তারা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের আজ সর্বনিম্ন তাপমাত্রা চলছে 9.2, যেখানে এত বেশি তাপমাত্রা কমতে শুরু করেছে, যে কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধা এবং শিশুরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এবার আমাদের কৃষি। স্বল্প খরচ, অল্প শ্রম আর পরিবেশ বান্ধব পদ্ধতিতে আদা চাষ এখন সম্ভব বস্তাতেই। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সফলভাবে বাস্তবায়িত হয়েছে বস্তায় আদা চাষ। বাসাবাড়ির ছায়াযুক্ত পতিত জায়গা কাজে লাগিয়ে প্রতি বস্তায় মিলছে প্রায় 2 কেজি আদা। এতে যেমন পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে, তেমনি বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। প্রতিনিধি শফিউর আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। সিমেন্টের পরিত্যক্ত খালি বস্তা কিংবা পলিথিনের ব্যাগ, তার সঙ্গে ঝুরঝুরে পরিষ্কার মাটি আর সারের মিশ্রণ, এই সহজ ব্যবস্থাপনাতেই ফলানো যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ও দামি মশলা আদা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকরা। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের ঝুঁকি কম, অন্যদিকে প্রকৃতির দুর্যোগে বস্তা সহজেই সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে বাড়ির উঠান, ছায়াযুক্ত পতিত জমি, নিচু জলাশয় এলাকা, এমনকি ছাদ বা বারান্দাতেও বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন তরুণ চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে যেখানে প্রতি গাছে সর্বোচ্চ 800 গ্রাম আদা পাওয়া যায়, সেখানে বস্তা পদ্ধতিতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা উৎপাদন সম্ভব। ছায়াযুক্ত স্থানে ভালোভাবে হচ্ছে, এটা দেখে আমি বাড়ির আঙিনায় এটার ফলনের জন্য আমি চেষ্টা করব যাতে আমার পারিবারিক চাহিদা মেটে, আমার বাজার থেকে যাতে আর আদা কিনে খেতে না হয়। আমরা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা এই যে চারা বীজ ওটা আমরা নেওয়ার জন্য আমরা বাইরের সাথে কথা বলছি এবং আমরা এটা নেওয়ার জন্য আগ্রহী। যদি ভবিষ্যতে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারি তাহলে এটা আমাদের জন্য খুবই কার্যকরী হবে এবং ফলপ্রসূ হবে। আমি কিছুদিন আগেও বেকার ছিলাম, এখন কোডেকের সহযোগিতার মাধ্যমে এই জায়গায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করছি, এখানে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পরীক্ষামূলকভাবে 200টি বস্তায় আদা চাষ করা হয়। সম্প্রতি কয়েকটি বস্তা খুলে দেখা গেলে প্রতি গাছে প্রায় 2 কেজি করে বড় ও মানসম্মত আদার ফলন পাওয়া যায়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনাময় একটা প্রযুক্তি বস্তায় আদা চাষ। এই ছায়াযুক্ত জায়গাতে আমরা আদা চাষ করেছি প্রায় 200 বস্তায়। আশা করি আগামীতে এই প্রযুক্তিটা অনেক কৃষক গ্রহণ করবে এবং তাদের প্রয়োজনীয়, অন্তত বাসা বাড়িতে প্রয়োজনীয় আদাটা ওনারা এখান থেকে পূরণ করতে পারবে। সহকারী কৃষি কর্মকর্তারাও তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমরা সবাই যদি আদা চাষ করি তাহলে আমাদের দেশ আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষি সংশ্লিষ্টদের আশা, এ সাফল্যের ধারাবাহিকতায় রায়পুর সহ লক্ষ্মীপুর জেলার অন্যান্য এলাকাতেও বস্তায় আদা চাষ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন বাড়বে কৃষকের আয়, অন্যদিকে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।
জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হল এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2026। হাইজ্যাক, বোমা হামলা সহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় একটি বিমানে বোমা হামলার আশঙ্কাজনিত পরিস্থিতি সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার। বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে এতে অংশ নেয়। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এ ধরনের মহড়া বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্তত একবার এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ আয়োজন করা বাধ্যতামূলক। উক্ত নির্দেশনা মোতাবেক আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে হাইজ্যাক, বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক কোঅর্ডিনেশন ও প্রস্তুতির স্তর আরও উন্নত করা। এই মহড়া আমাদের নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করতে সহায়তা করে। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড সহ সকল গণহত্যার বিচারের দাবিতে নওগাঁয় ইনসাফ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 5টায় নওগাঁ শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে শহীদ ওসমান হাদি কালচার সোসাইটি নওগাঁর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার নাজমুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাহমুদুল হাসান। বক্তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। ফরিদপুরের ভাঙ্গায় 2025-26 অর্থ বছরে দেশীয় প্রজাতি মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে ইউপি পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এতে উপকারভোগী 100 জন মৎস্যজীবী, মৎস্য চাষী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মৎস্য চাষ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের বংশবৃদ্ধি ও রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মুন্সিগঞ্জ আদালতের চলমান 60টি মাদক মামলার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এই কার্যক্রম পরিচালিত হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতিতে মাদক ও খেলনা টাকা ধ্বংস করা হয়। এ সময় আদালত ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জের শাহেদপুর গ্রামের গারুরিয়া ইউনিয়নে 20টি পরিবারের প্রায় 40 মণ ধান কেটে নেওয়ার প্রতিবাদে মাঠেই প্রতিবাদী মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। এ সময় ভুক্তভোগীরা জানান, লাঠিয়াল বাহিনী নিয়ে শাহেদপুর গ্রামের প্রায় 100% জমির ধান জোর করে কেটে নিয়ে যায় স্থানীয় এক প্রভাবশালী। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এক ছাদের নিচে সবকিছু, এই স্লোগানকে সামনে রেখে বিজয় নির্বাচন, পুরস্কার বিতরণী ও সেলসম্যান সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইগল এজেন্সি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান কাশেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাকিব। এ সময় প্রতিষ্ঠানটির সফল সেলসম্যান ও বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এক ছাদের নিচে সবকিছু, এই স্লোগানকে সামনে রেখে বিজয়ী নির্বাচন,
পুরস্কার বিতরণী ও সেলসম্যান সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইগল এজেন্সি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান কাশেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ রাকিব। এ সময় প্রতিষ্ঠানটির সফল সেলসম্যান ও বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। টাঙ্গাইলের ঘাটাইলের পৌরঝরকা এলাকার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে মেসার্স শান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 40 ধারায় জরিমানার পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।